আমরা কোশ্চেনটা একটু লিখি। যে কোশ্চেনটা হচ্ছে যে C3 চক্রে যেহেতু কার্বন ডাইঅক্সাইড এর উৎস পরিবেশ, তাই কোনো কারণে উদ্ভিদ দেহে কার্বন ডাইঅক্সাইড এর ঘাটতি হলে কি হবে? ভালো মতো বোঝার চেষ্টা করো জিনিসটা। যে দেখো, আমরা যে চক্রটা গতদিন পড়াইছিলাম কেলভিন চক্র, সেই কেলভিন চক্রে যে কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার করতেছে, যেটা উদ্ভিদ দেহে পত্ররন্ধ্র দিয়ে প্রকৃতি থেকে প্রবেশ করতেছে, সেটা একমাত্র কিন্তু বাইরে থেকেই ভেতরে প্রবেশ করতেছে। উদ্ভিদ দেহে কিন্তু কোনো রিজার্ভ কার্বন ডাইঅক্সাইড নাই, মানে উদ্ভিদ দেহে কিন্তু কোনো সঞ্চিত কার্বন ডাইঅক্সাইড থাকে না এই ধরনের উদ্ভিদ দেহে। তাহলে এখন কোশ্চেন, এই ধরনের উদ্ভিদ দেহে যদি কোনো কারণে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা দেয়, ইন দ্যাট কেস কী হবে? আচ্ছা, তাহলে তোমাকে ফার্স্ট যে জিনিসটা জানতে হবে, কখন কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা দিবে। কখন কার্বন ডাইঅক্সাইড এর ঘাটতি দেখা দিবে? কখন কার্বন ডাইঅক্সাইড এর ঘাটতি দেখা দিবে? ওয়েন? কখন কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা দিবে? আচ্ছা, সাধারণত পরিবেশে কখনো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম হবে, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। প্রকৃতিতে অথবা পরিবেশের মধ্যে সব সময় কার্বন ডাইঅক্সাইড থাকবে না, এটা ইম্পসিবল। কার্বন ডাইঅক্সাইড থাকবেই। তাহলে কিভাবে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতিটা উদ্ভিদ দেহে হতে পারে, এটা তুমি ভালো মতো বুঝে নাও। যদি কখনো পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, তাইলে কি হবে? এই কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা দিবে। তুমি চিন্তা করে দেখো, পরিবেশে বা বাইরের আমাদের যে এক্সটার্নাল ওয়েদার, এখানে কখনোই এই কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি থাকে না, কখনোই না। তাইলে উদ্ভিদ দেহে কখন কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা দিতে পারে? যখন উদ্ভিদের পত্ররন্ধ্র, পাতায় যে ছিদ্রগুলো আছে, সেগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে কার্বন ডাইঅক্সাইড বাইরে ঠিক আছে কিন্তু ভেতরে ঢুকতে পারতেছে না। তার ফলে কি হবে? উদ্ভিদ দেহের ভেতরে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা দিবে। তাহলে তোমার মাথায় এটাও একটা কোশ্চেন আসতেছে যে স্যার, আমরা তো জানি যে পত্ররন্ধ্র দিনের বেলায় খোলা থাকে, রাতের বেলায় বন্ধ থাকে। স্যার, রাতে তো এই জিনিসটা দরকারও নাই, ঠিক না? তাইলে স্যার, কখন পত্ররন্ধ্র বন্ধ হবে? দিনের বেলায়। তাহলে এটা একটু জেনে নাও। যদি প্রখর সূর্যালোক মানে হচ্ছে প্রচণ্ড তাপমাত্রা, প্রখর সূর্যালোক অথবা যদি প্রচণ্ড তাপমাত্রা দেখা দেয়, প্রখর সূর্যালোক দেখা দেয়, তাহলে সে সকল ক্ষেত্রে উদ্ভিদের পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যেতে পারে। উদ্ভিদের পত্ররন্ধ্রটা কি হয়? বন্ধ হয়ে যেতে পারে। ইন দ্যাট কেস, যদি পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু উদ্ভিদ দেহে আর কোনো কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারবে না। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি প্রবেশ না করে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের একটা ঘাটতি দেখা দিবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যালভিন চক্র হতে পারবে না। তাহলে তুমি দেখো, এই জিনিসটা ভালো মতো বুঝে দেখো। এই যে আমরা গতদিন যে পড়াইছিলাম, এই যে কার্বন ডাইঅক্সাইডটা প্রকৃতি থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ দেহে প্রবেশ করতেছে। এখন কোনো কারণে যদি এটা না ঢুকে, তাইলে কিন্তু রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্তও হবে না, অস্থায়ী কিটো অ্যাসিডও তৈরি হবে না, যেহেতু উদ্ভিদ দেহে কোনো রিজার্ভ অক্সিজেন নাই বা সঞ্চিত কার্বন ডাইঅক্সাইড নাই। তাহলে আমরা যেটা বললাম, যদি কোনো কারণে উদ্ভিদ দেহের ভেতরে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? যে এই চক্রটা স্বাভাবিকভাবে হতে পারবে না। সেখান থেকে আমরা বললাম যে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি কখন দেখা দিবে? যদি কোনো কারণে পত্ররন্ধ্রটা বন্ধ হয়। তাহলে দিনের বেলায় কোন কোন কারণে পত্ররন্ধ্র বন্ধ হতে পারে? যদি প্রখর সূর্যালোক হয়, প্রচণ্ড তাপমাত্রা, প্রখর সূর্যালোক, তাহলে সেই সকল ক্ষেত্রে পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে তোমার মাথায় পাল্টা কোশ্চেন যেটা আসতেছে আমি জানি,
তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা দিল উদ্ভিদ দেহে, তাইলে কি হবে? তাহলে ভালো মতো বুঝো। তখন যেটা হয় সেটা হচ্ছে এই রাইবোলোজ 1,5-বিসফসফেট, এটা কার্বন ডাইঅক্সাইড ঘাটতির কারণে তখন কিন্তু উদ্ভিদ দেহে অক্সিজেনের পরিমাণ বাড়বে। কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, অক্সিজেনের পরিমাণ বাড়বে। তখন সে কি করবে? কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে অক্সিজেনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট। 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট। তাহলে ভালো মতো বুঝো, যদি উদ্ভিদ দেহে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ না করতে পারে, পত্ররন্ধ্র বন্ধ থাকে, তাহলে তখন কিন্তু উদ্ভিদের দেহের ভেতরে কার্বন ডাইঅক্সাইড ঘাটতি হবে। তখন অক্সিজেনের পরিমাণটা বেড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডটা কমে গেল, ঠিক না? তাহলে তখন কি হবে? রাইবোলোজ 1,5-বিসফসফেট সে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট তৈরি করবে। এই ঘটনাটা কিন্তু হচ্ছে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে। এই ঘটনাটা কোথায় হচ্ছে? পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে হচ্ছে। তাহলে ক্লোরোপ্লাস্টে যখন 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট তৈরি হলো, এটা ক্লোরোপ্লাস্ট থেকে বের হয়ে চলে আসবে পারঅক্সিজমে। কোথায় চলে আসবে? পারঅক্সিজমে। এখন দেখো পারঅক্সিজমের মধ্যে কি কি ঘটনা ঘটবে। এই পারঅক্সিজমের ভেতরে গ্লাইকোলেট আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কিছু দ্রব্যাদি তৈরি করবে, কিছু উপাদান তৈরি করবে, যেগুলো চলে যাবে মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়া কোথায় চলে যাবে? মাইটোকন্ড্রিয়ায় চলে যাবে। মাইটোকন্ড্রিয়ায় গিয়ে সেই দ্রব্যাদিগুলা বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে শক্তি প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। শক্তি প্লাস কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এই কার্বন ডাইঅক্সাইডটা চক্রে ব্যবহার হবে, C3 চক্র সংগঠনে ব্যবহার হবে। তাহলে পরীক্ষায় আসতে পারে যে কোনো কারণে যদি উদ্ভিদ দেহে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা দেয়, তাহলে C3 চক্র কিভাবে সংগঠিত হয়? তাহলে কিভাবে সংগঠিত হবে? আগে আমাকে জানতে হবে কখন কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা দিবে। যদি কখনো পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়, যেমন প্রখর সূর্যালোক অথবা প্রচণ্ড তাপমাত্রা, এই সকল ক্ষেত্রে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তাহলে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড আর উদ্ভিদ দেহের ভেতরে ঢুকতে পারবে না। তাহলে ঘটনাটা কি হবে? ধরো উদ্ভিদের দেহে অক্সিজেন ছিল 90টা, অক্সিজেন ছিল 90টা আগে থেকেই। এখন বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড আসতেছিল, আস্তে আস্তে ধরো এটা ছিল 110টা। কার্বন ডাইঅক্সাইড কতটুকু ছিল? 110টা। এখন আসা বন্ধ হয়ে গেছে। তাহলে এখান থেকে আস্তে আস্তে ব্যবহার হতে থাকবে না, 110 থেকে 100 হবে, 100 থেকে 80 হবে, 80 থেকে 70 হবে, 70 থেকে 60 হবে। তাহলে দেখো তো, যখন আসা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কমে গেল, আর অক্সিজেনের পরিমাণ কি হইল? বেড়ে গেল। এই ক্ষেত্রে উদ্ভিদ তখন কি করে? এই যে রাইবোলোজ 1,5-বিসফসফেট, এটা তখন অক্সিজেনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে কি তৈরি করবে? 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট তৈরি করবে। এই ঘটনাটা ঘটে ক্লোরোপ্লাস্টের ভেতরে, পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টের ভেতরে এই ঘটনাটা ঘটে। গ্লাইকোলেট যখন তৈরি হলো, সেটা ক্লোরোপ্লাস্ট থেকে বের হয়ে পারঅক্সিজমে চলে গেল। সেখানে গিয়ে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, কিছু দ্রব্যাদি তৈরি করবে। সেই দ্রব্যাদিগুলো চলে যায় মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াতে গিয়ে শক্তি উৎপাদন করে, সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, সেটা C3 চক্রে ব্যবহার হয়। তাহলে কোশ্চেনটা যদি আসে যে যদি কোনো কারণে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে C3 চক্র হয়? তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে C3 চক্র হয়। এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে ফটো রেসপিরেশন কি? ফটো রেসপিরেশন কি? ফটো রেসপিরেশন কি? ভালো মতো বোঝার চেষ্টা করো। ফটো রেসপিরেশন কি? উদ্ভিদ দেহের স্বাভাবিক ঘটনা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা। স্বাভাবিক ঘটনা কি? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা। যদি কোনো প্রতিকূল পরিবেশে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে অক্সিজেন গ্রহণ করে, তাকে বলা হয় ফটো রেসপিরেশন। তাহলে ফটো রেসপিরেশন কাকে বলে? আমি যদি একটু সংজ্ঞা লিখে দিই, প্রতিকূল পরিবেশে উদ্ভিদ
1 সেকেন্ড। প্রতিকূল পরিবেশে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এর পরিবর্তে অক্সিজেন ব্যবহার করে। একে ফটো রেসপিরেশন বলে। তাহলে ফটো রেসপিরেশন জিনিসটা কি? প্রতিকূল পরিবেশে উদ্ভিদ যখন কার্বন ডাই অক্সাইড পাচ্ছে না, কার্বন ডাই অক্সাইডের ঘাটতি দেখা দিচ্ছে, তখন তার পরিবর্তে কি ব্যবহার করলো? অক্সিজেন ব্যবহার করলো। এই প্রক্রিয়াকে আমরা কি বলি? ফটো রেসপিরেশন বলি। তাহলে আমি কি বলতে পারি এটা একটা ফটো রেসপিরেশন প্রক্রিয়া? তাহলে পরীক্ষায় যদি আসে যে ফটো রেসপিরেশন কি, তাহলে তুমি এই সংজ্ঞা লিখবা, এটা সৃজনশীলে কতে আসবে। ফটো রেসপিরেশন বলতে কি বুঝো অথবা ব্যাখ্যা করো, এটা খ বা গতে আসতে পারে, তখন তুমি এটা ব্যাখ্যা করে তুলে ধরবা। এমসিকিউতে যে কোশ্চেনটা আসবে, ইনফিনিটি স্টার ফর এমসিকিউ, কোন কোন অঙ্গ ফটো রেসপিরেশনে সহায়তা করে? কোন কোন অঙ্গাণু ফটো রেসপিরেশনে সহায়তা করে? সহায়তা করে। তাহলে কি কি অঙ্গাণু ফটো রেসপিরেশনে সহায়তা করে? 1 নম্বরে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, 2 নম্বরে হচ্ছে পারঅক্সিজম, 3 নম্বরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে এটা আসবে এমসিকিউতে। তাহলে একটু দেখে নাও স্যার আমরা কি কি পড়াইলাম। তাহলে আমরা মেইনলি পড়াইছি ফটো রেসপিরেশন। এই কোশ্চেনটা ঘুরে এভাবে আসতে পারে যে C3 চক্রে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের উৎস পরিবেশ, তাই কোনো কারণে যদি উদ্ভিদ দেহে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হয় তাহলে কি হতে পারে? অথবা কার্বন ডাইঅক্সাইডের ঘাটতিতে C3 চক্র কিভাবে হয়? অথবা কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে ফটো রেসপিরেশন বলতে কি বুঝো বা ফটো রেসপিরেশন ব্যাখ্যা করো। তাহলে দেখো কখন উদ্ভিদ দেহে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হবে? যখন পত্ররন্ধ্রটা কোনো কারণে বন্ধ হয়ে যাবে। সাধারণত কি কারণে বন্ধ হয়? যেমন প্রখর সূর্যালোক অথবা প্রচণ্ড তাপমাত্রা যদি সৃষ্টি হয়, তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, উদ্ভিদ দেহে কোনো বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে না, তাহলে কার্বন ডাইঅক্সাইড একটা ঘাটতি দেখা দেয়। তখন কি হয়? এই যে রাইবোলোজ 1,5-বিসফসফেট, এটা কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বা যুক্ত হয়ে তৈরি করে 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট। এই গ্লাইকোলেটটা তৈরি হচ্ছে কিন্তু যেহেতু রাইবোলোজ 1,5-বিসফসফেট থাকে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে। তাহলে গ্লাইকোলেট কোথায় তৈরি হচ্ছে? ক্লোরোপ্লাস্টে। সেখান থেকে এটা বের হয়ে এসে কোথায় চলে যাবে? পারঅক্সিজমে গিয়ে সেটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিছু শর্করা জাতীয় দ্রব্যাদি তৈরি করবে, শর্করা জাতীয় দ্রব্যাদি। সেই দ্রব্যাদিগুলো চলে আসবে মাইটোকন্ড্রিয়ায়, সেখান থেকে শক্তি উৎপাদিত হবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার C3 চক্রে ব্যবহৃত হবে। এই কার্বন ডাইঅক্সাইড আবার কোথায় ব্যবহৃত হবে? C3 চক্রে ব্যবহৃত হবে। যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে উদ্ভিদ অক্সিজেনটাকে ব্যবহার করছে, তাই এই প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি? ফটো রেসপিরেশন বলতে পারি। তাহলে আশা করি এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে তোমরা পারবা। তাহলে এটা কিন্তু আজকে আমরা শুরুতেই বলছি, শায়না রহমান প্রিয়ন্তী যে কোশ্চেনটা করছো যে C3 সাইকেল কেন বলা হয়, মানে এই তিনটা বলতে কি বোঝায়? আচ্ছা না, C3 সাইকেলকে কেন C3 চক্র বলতেছি, কারণ হচ্ছে এখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এর জন্য আমরা এই চক্রটাকে কি বলি? যেহেতু এটা 3 কার্বন বিশিষ্ট, সেখান থেকে এটার নামকরণ হয়েছে C3 চক্র। আবার C4 চক্র কেন বলে? কারণ ওইখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। আশা করি বুঝছো। আচ্ছা, এই নাফি যে কোশ্চেনটা করছে এটা একটা ভালো কোশ্চেন, যে রাতে তো আমাদের স্টমেটাটা বন্ধ থাকে, তাহলে রাতের বেলায় কিভাবে উদ্ভিদ এই C3 চক্রটা কন্টিনিউ করে? এটা একটা ভালো কথা বলছো। রাতের বেলায় স্টমেটা বন্ধ থাকলেও কিছু রিজার্ভ সোর্স থাকে, উদ্ভিদের বেলায় কিছু রিজার্ভ সোর্স থাকে। যেমন দিনের বেলায় সে পত্ররন্ধ্র খোলা থাকা অবস্থায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ফেলে, যেগুলা সেই সঞ্চিত কার্বন ডাইঅক্সাইড সে রাতের বেলায় ইউজ করে। বুঝতে পারছো? এছাড়াও অন্যান্য বিপাকীয় ক্রিয়ার ফলে উদ্ভিদ দেহে কিছু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যেটা আমরা একটু পরে C4 চক্রে পড়ানোর সময় বলবো, যে কার্বন ডাইঅক্সাইডগুলো উদ্ভিদ C3-তে ব্যবহার করে। অ্যাক্রোনিম কি জানতে চাইছো? জান্না, অ্যাক্রোনিম মানে হচ্ছে সংক্ষিপ্ত নাম, অ্যাক্রোনিম।
আচ্ছা, কেন C3 চক্র বলা হয়? যারা প্রথম থেকে ছিল না তারা হয়তো মিস করছো, আমি এটা প্রথমে এসেই কিন্তু এটা ব্যাখ্যা দিছি, আবারও কয়েকবার দিলাম, আশা করি এখন পারবা। হ্যাঁ, আমরা এটা কিন্তু গতদিন বলছি, যেটা কোশ্চেনটা কি করলাম, মালিহা নুসা কোশ্চেনটা করছো যে 6 বার হয়ে কি চক্রটা সামনের দিকে আগে কিনা। হ্যাঁ, এই যে এই শর্করা তৈরি করতে গেলে এটা 6 টাইমস একটা সাইকেল হতে হয়, 6 টাইম সাইকেল। তাইলে হচ্ছে তোমার যে এডিপি গ্লুকোজ ইউডিপি গ্লুকোজ পাবা। এটা কিন্তু আমরা গতদিন পড়ানোর সময় বলছিলাম। আমরা ক্র্যানজ অ্যানাটমি বলবো আজকে, ক্র্যানজ অ্যানাটমিটা বলবো। আচ্ছা, গতকালের এক্সাম নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে স্যার। তাহলে আমরা অনেকগুলো কোশ্চেন করলাম, আশা করি তোমরা এটা পারবা পরীক্ষা আসলে। যদি পরীক্ষা আসে ফটো রেসপিরেশন বলতে কি বুঝো, অথবা কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হলে C3 চক্র কিভাবে সম্পন্ন হয়, তাহলে আশা করি যেভাবেই কোশ্চেনটা আসুক তোমরা এই পরীক্ষায় কোশ্চেনটা পারবা। আচ্ছা, এখন আসো আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে C4 চক্র বা C4 সাইকেল। C4 সাইকেল। আচ্ছা, আমরা একটু বইটা আগে দেখাইনি, বই থেকে আমরা পড়াবো। আমরা একটু বইটা দেখাইনি, দেখো 279 নাম্বার পেজ নতুন বইয়ের, 2020 এডিশন, জানুয়ারি নতুন বই 2020 এডিশনে দেখো 279 নাম্বার পেজে এই জায়গায় দেখো ফটো রেসপিরেশন অথবা আলোক শ্বসন টপিকটা দেওয়া আছে। এখন তুমি এটা রিডিং পড়বা, আমি এটা সব পড়াই দিছি তোমাকে, এখান থেকে যত শব্দ ছিল সব পড়াই দিছি। এই যে কখন স্টমেটা বন্ধ হবে সেটাও এখানে লেখা আছে, সব তোমাকে আমি এখান থেকে পড়াই দিছি। এখন দেখো হ্যাচ স্ল্যাক চক্র, আমাদের যে C4 চক্র, এটা আমরা এখন পড়াবো। প্রথমে আমি তোমাকে একটা আইডিয়া দিই, হ্যাঁ, তারপর আমি রিডিং পড়াবো। আচ্ছা, আগে রিডিং পড়াই তারপর তোমাকে আমি বলতেছি। দেখো বিজ্ঞানী H.P. কটস্যাক তার সহযোগীরা 14 আইসোটোপ কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ করে ইক্ষু উদ্ভিদে এবং একই পদ্ধতি ব্যবহার করে কার্পিলভ ও তার সহযোগীরা ভুট্টা উদ্ভিদে নিয়ে গবেষণা করে 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিড, যেখানে 70 থেকে 80% চিহ্নিত কার্বন দেখতে পান। অর্থাৎ গবেষণায় ব্যবহৃত 14 আইসোটোপ কার্বন ডাইঅক্সাইড কোনো C3 পদার্থ সৃষ্টিতে অংশগ্রহণ না করে C4 পদার্থ সৃষ্টিতে অংশগ্রহণ করেছে। এটি ক্যালভিন চক্রের ব্যতিক্রম। পরবর্তীতে হ্যাচ এবং স্ল্যাক নামক দুইজন অস্ট্রেলীয় বিজ্ঞানী ইক্ষু উদ্ভিদ নিয়ে আরও বিস্তারিত গবেষণা করে কার্বন বিজারণের এই ভিন্ন পথকে সুন্দরভাবে ব্যাখ্যা করেন, যা পরে হ্যাচ স্ল্যাক গতিপথ বা C4 চক্র হিসেবে স্বীকৃত হয়েছে। এটা আরেক নাম হচ্ছে ডাইকার্বক্সিলিক চক্র, এটার হচ্ছে আরেক নাম। এটা একটু পাশে এমসিকিউ লিখে রাখো যে C4 চক্রের আরেক নাম কি, ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা ডাইকার্বক্সিলিক চক্র। বর্তমানে 16টি গোত্রের বহু উদ্ভিদে এই গতিপথ আবিষ্কৃত হয়েছে। এটা একটু দাগ দিয়ে রাখো, এটা এমসিকিউতে আসবে। এখন পর্যন্ত কতগুলো গোত্রের উদ্ভিদে C4 চক্র আবিষ্কার হয়েছে? 16টি গোত্রের উদ্ভিদে। আচ্ছা, পাতার মেসোফিল কোষ, বান্ডেল শীত কোষ সম্মিলিতভাবে এই গতিপথ সম্পন্ন করে। ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ এবং পাইরুভেট অর্থোফসফেট ডাইকাইনেজ এনজাইম মেসোফিল কোষে সীমাবদ্ধ থাকে। ডিকার্বক্সিলেজ এবং কেলভিন চক্রের সকল এনজাইম বান্ডেল শীতে কোষে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, এগুলো আমরা একটু পরে বলবো। তাহলে দেখো এখান থেকে যে আমরা রিডিং পড়লাম, আসলে এখানে কি বলছে তোমাকে আমি এটা একটু বোঝাই। হ্যাঁ, আচ্ছা, স্ল্যাক চক্র, হ্যাঁ, সেখান থেকে আমরা কি বুঝলাম? এই যে আমরা রিডিং পড়লাম, এখান থেকে কি বুঝলাম এখন ভালো মতো বুঝো। কয়েকজন বিজ্ঞানী যেমন কটস্যাক, কার্পিলভ এবং হ্যাচস্ল্যাক এরাও ট্রেসার পদ্ধতি অনুসরণ করলেন। আমরা গতদিন যেমন C3 চক্র পড়ানোর সময় বলছিলাম যে ক্যালভিন এবং তার সহযোগীরা এই যে ট্রেসার টেকনিক অবলম্বন করছেন। তো এই বিজ্ঞানীরাও ট্রেসার টেকনিক অবলম্বন করে, মানে আইসোটোপ পদ্ধতি ব্যবহার করে কিছু উদ্ভিদের বেলায় কিছু গবেষণা করলেন। তারা দেখতে পেলেন যে এই 14 কার্বন আইসোটোপ C3 উদ্ভিদগুলোতে ব্যবহারের সময় যেমন 3 কার্বন বিশিষ্ট স্থায়ী পদার্থ তৈরি করছিল, কিন্তু এই একই কার্বন আইসোটোপ যখন অন্যান্য কিছু উদ্ভিদ যেমন ইক্ষু, ভুট্টা
এই সকল ক্ষেত্রে ব্যবহার করার সময় এখানে 3 কার্বন বিশিষ্ট স্থায়ী পদার্থ সৃষ্টি না হয়ে 4 কার্বন বিশিষ্ট স্থায়ী পদার্থ সৃষ্টি হয়েছে। তার মানে একই আইসোটোপ বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড যখন এই ধরনের উদ্ভিদগুলোতে ব্যবহার করা হয়েছে, যেমন ইক্ষু ভুট্টা, সেখানে তারা এক ধরনের স্থায়ী পদার্থ তৈরি করছে, আর যখন এই যে শৈবাল জাতীয় উদ্ভিদে ব্যবহার করা হয়েছে তারা তখন এক ধরনের স্থায়ী পদার্থ তৈরি করছেন। তো এই যে বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক যখন এরকম একটা ভিন্ন গতিপথ পাইলেন, তখন তারা এটাকে নামকরণ করলেন C4 চক্র। তাহলে C4 চক্রটা কিভাবে আসলো? একই পদ্ধতি, একই ট্রেসার পদ্ধতি। ওই C3 চক্রে যেমন 14 কার্বন আইসোটোপ ব্যবহার করা হয়েছিল, এখানেও 14 কার্বন আইসোটোপ কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছে। কিন্তু ভিন্নতা হচ্ছে এখানে কিছু কিছু উদ্ভিদে গবেষণা করে দেখা গেছে যে সেখানে 3 কার্বন বিশিষ্ট স্থায়ী পদার্থ তৈরি না হয়ে 4 কার্বন বিশিষ্ট স্থায়ী পদার্থ তৈরি হয়েছে। তখন তারা একটা ভিন্ন গতিপথ পাইলেন এবং সেটার নামকরণ কি করলেন? C4 চক্র। এবং সবচেয়ে বিশ্বাসযোগ্য মতবাদ প্রদান করছেন হ্যাচ স্ল্যাক, এই জন্য তাদের নাম অনুযায়ী সেটাকে দেওয়া হয়েছে হ্যাচ স্ল্যাক চক্র। আচ্ছা, হ্যাচ স্ল্যাক চক্র আমরা শুরু করার আগে কিছু জিনিস তোমাকে একটু বলতে হবে। হ্যাঁ, হ্যাচ স্ল্যাক চক্র শুরু করার আগে আমরা একটু কিছু জিনিস তোমাকে বলে নেই, বিশেষ করে ক্রাঞ্চ অ্যানাটমি, এটা একটু বলে নেই। ক্রাঞ্চ অ্যানাটমি আগে একটু সংজ্ঞা লিখে দিই, তারপর তোমাকে বুঝায় বলি। দেখো, উদ্ভিদে বান্ডেল শীতকে ঘিরে ক্লোরোপ্লাস্ট ও মেসোফিল টিস্যু, উদ্ভিদে বান্ডেল শীতকে ঘিরে ক্লোরোপ্লাস্ট ও মেসোফিল টিস্যু অবস্থান করে। একে ক্রাঞ্চ অ্যানাটমি বলে। বিজ্ঞানী ক্রাঞ্চ নামক একজন বিজ্ঞানী, উনি প্রথম উদ্ভিদ দেহে এই বান্ডেল শীত, ধরো এটা একটা বান্ডেল শীত এবং এর চতুর্পাশ থেকে ঘিরে মেসোফিল টিস্যু ও ক্লোরোপ্লাস্ট জাতীয় গঠন আবিষ্কার করেন। দেখলেন যে এই বান্ডেল শীতকে ঘিরে মেসোফিল টিস্যু এবং ক্লোরোপ্লাস্ট জাতীয় গঠন অবস্থান করে। তখন তিনি এই গঠনটার নাম কি দিলেন? তার নাম অনুযায়ী এই গঠনটার নামকরণ করা হলো ক্রাঞ্চ অ্যানাটমি, যেহেতু উনি প্রথম এটা লক্ষ্য করলেন। তাহলে হোয়াট ইজ ক্রাঞ্চ অ্যানাটমি? এই যে উদ্ভিদ দেহে বান্ডেল শীতকে ঘিরে মেসোফিল টিস্যু এবং ক্লোরোপ্লাস্ট যে অবস্থান করে তাকে আমরা কি বলি? ক্রাঞ্চ অ্যানাটমি বলি। এখন অনেকের মাথায় ঘুরতেছে যে স্যার বান্ডেল শীত কি? হোয়াট ইজ বান্ডেল শীত? বান্ডেল শীত জিনিসটা কি? দেখো, বান্ডেল শীত বিশেষ করে এটা ব্যাচ 1-এর পোলাপানের পড়া উচিত, যেহেতু ওদেরকে অষ্টম অধ্যায় পড়ায় আসছি, চ্যাপ্টার 8, এবং ব্যাচ 2-কেও মেবি পড়াইছি হয়তো। তো তাদের এটা জানা উচিত। আমরা জানি যে ভাস্কুলার বান্ডেল বলে একটা কথা আছে। বান্ডেল শীতে আরেক নাম হচ্ছে ভাস্কুলার বান্ডেল। এটা চ্যাপ্টার 8-এ আমরা পড়ায় আসছি। তারপর একটু বলে নিই, পরিবহন টিস্যু গুচ্ছকে, এই যে জাইলেম ফ্লোয়েম, এই যে পরিবহন টিস্যু গুচ্ছকে বান্ডেল শীত বা ভাস্কুলার বান্ডেল বলে। ভাস্কুলার শব্দের অর্থ হচ্ছে পরিবহন, টিস্যু তুমি বলতে পারো, বান্ডেল মানে গুচ্ছ। একইভাবে বান্ডেল শীত কথার অর্থ একই দাঁড়ায়। তাইলে পরিবহন টিস্যু গুচ্ছ মানে যেখানে জাইলেম ফ্লোয়েম জাতীয় পরিবহন টিস্যুগুলা একসাথে থাকে,
পরিবহন টিস্যু গুচ্ছকে আমরা কি বলি? বান্ডেল শীট বা ভাস্কুলার বান্ডেল বলি। তাহলে ক্রাঞ্চ অ্যানাটমি জিনিসটা কি ভালো মতো বুঝো। হোয়াট ইজ ক্রাঞ্চ অ্যানাটমি? ক্রাঞ্চ অ্যানাটমি হচ্ছে এই যে বান্ডেল শীট বা পরিবহন টিস্যু গুচ্ছ, এর চতুর্দিকে যে মেসোফিল টিস্যু অবস্থান করে এবং ক্লোরোপ্লাস্ট অবস্থান করে, এই পুরা গঠনটাকে একসাথে কি বলা হয়? ক্রাঞ্চ অ্যানাটমি বলা হয়। সহজ কথায় বান্ডেল শীটকে ঘিরে মেসোফিল টিস্যু এবং ক্লোরোপ্লাস্টের অবস্থানকে আমরা কি বলি? ক্রাঞ্চ অ্যানাটমি বলি। বান্ডেল শীট জিনিসটা কি? পরিবহন টিস্যু গুচ্ছকে আমরা বান্ডেল শীট বলি। তাহলে এতটুকু পর্যন্ত যার যার পড়া হয়েছে একটু ডান রেখে ফেলো তো। এখান থেকে আরও দুইটা জিনিস তুমি একটু মনে রাখতে পারো চাইলে, খুব সহজ ভাষায় মনে রাখবা যে C3 চক্রের এনজাইমগুলো মানে যতগুলো এনজাইম আছে, C3 চক্রের এনজাইমগুলো সাধারণত বান্ডেল শীটের ভেতরে থাকে। বান্ডেল শীট এর ভিতরে থাকে। আর C4 চক্রে আমরা অনেকগুলো এনজাইম পাবো। সেই এনজাইমগুলো মেসোফিল টিস্যু প্লাস বান্ডেল শীট দুইটা মিলিয়ে থাকে। এই কথাটা একটু জেনে রেখো। এটা এমসিকিউর জন্য ইনফিনিটি স্টার, এটা একটু বইয়ের মধ্যে একটু পেঁচায় লেখা আছে, তুমি কথাটা খুব ইজিলি জেনে রাখো। C3 চক্রের যে এনজাইমগুলো সেগুলো হচ্ছে কেবলমাত্র বান্ডেল শীটের ভিতরে থাকে। আর C4 চক্রের যে এনজাইমগুলো সেগুলো মেসোফিল টিস্যু এবং বান্ডেল শীট দুইটা মিলিয়ে থাকে। আচ্ছা, ক্রাঞ্চ অ্যানাটমি আশা করি তোমরা বুঝছো এবং বান্ডেল শীট জিনিসটা আশা করি তোমরা বুঝছো। এবার আসো আমরা C4 চক্র শুরু করি আল্লাহর নাম নিয়ে। আমরা এখানেও কেবলমাত্র পিকচার পড়াবো এবং পিকচার যারা ভালো বুঝতে পারবা তাদের জন্য খুবই খুবই সহজ, খুবই খুবই সহজ। দেখো আমরা একটা পিকচার এখানে পড়াবো তোমাদেরকে। দেখো আমরা এই পিকচারটা দেখো, যে হ্যাডস্ল্যাক চক্র লেখা, এই পিকচারটা দেখো ভালো মতো বুঝবা। এই পিকচারে স্টার্ট হবে এই জায়গা থেকে, এটার পাশে স্টার্ট লিখে রাখো, যে এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এখান থেকে স্টার্ট লিখে রাখো, ভালো মতো বুঝো। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এটা একটা পত্ররন্ধ্র দিয়ে যখন একটা কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে তখন এই কার্বন ডাইঅক্সাইডের সাথে এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যুক্ত হয় কার্বক্সিলিক এনজাইমের সহায়তায়। কার্বক্সিলিক এনজাইমের সহায়তায় ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো, তৈরি করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি তৈরি করবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা কিন্তু কোনো স্থায়ী পদার্থ না, একটা অস্থায়ী পদার্থ। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একটা NADPH এর শক্তিকে কাজে লাগিয়ে ডিহাইড্রোজিনেজ এনজাইমের মাধ্যমে তৈরি করে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিড। এটা অথবা হবে, অথবা কি তৈরি করে? অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে আমি আবারও বলতেছি প্রথম থেকে, এই চক্রটা শুরু হয় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এটা উদ্ভিদ দেহে গৃহীত একটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, এই বিক্রিয়াতে সহায়তা করে কার্বক্সিলেজ এনজাইম, বিক্রিয়া করে তৈরি করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা একটা অস্থায়ী পদার্থ। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একটা NADPH এর শক্তিকে কাজে লাগিয়ে ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় তৈরি করে 4 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থ ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড। যেহেতু এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ এবং এটা 4 কার্বন বিশিষ্ট, এর জন্য এই চক্রকে কি বলা হয়? C4 চক্র। তাহলে কেন এটাকে C4 চক্র বলি? কারণ এখানে সৃষ্ট প্রথম স্থায়ী পদার্থ ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, তাই এই চক্রকে কি বলা হয়? C4 চক্র। এখন দেখো এই ঘটনাটা কিন্তু হচ্ছিল পাতার মেসোফিল কোষে। মেসোফিল কোষে আমরা জানি যে প্রতিটা কোষের মধ্যেই ছিদ্রপথ থাকে, যেটাকে আমরা প্লাজমা ডেসমাটা বলি। প্লাজমা ডেসমাটা, কোষ প্রাচীরের মধ্যে কিছু ছিদ্রপথ থাকে যাদেরকে আমরা প্লাজমা ডেসমাটা বলি। তাহলে এই ছিদ্রপথ দিয়ে এখন মেসোফিল টিস্যুতে যে ম্যালিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি হয়েছে সেটা চলে যাবে বান্ডেল শীট কোষে, পরিবহন কোষগুচ্ছে চলে যাবে, পরিবহন কোষগুচ্ছে। এই ম্যালিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড পরিবহন কোষগুচ্ছে যাওয়ার পরেই সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম ডিকার্বক্সিলেজের সহায়তায়
ভেঙে গিয়ে তৈরি করবে পাইরুভিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড। ভালো মতো বুঝো, ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড বান্ডেল শীত কোষে যখনই প্রবেশ করে তখনই ডিকার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইডটা যদি সেই উদ্ভিদে C3 চক্র হয় তাহলে সেখানে ব্যবহৃত হইতে পারে, অথবা এই চক্রেই পুনরায় ব্যবহৃত হইতে পারে, মানে C4 চক্রেই পরবর্তী চক্রে পুনরায় ব্যবহৃত হইতে পারে। আচ্ছা, এখন দেখো পাইরুভিক অ্যাসিডটা কি হবে, বান্ডেল শীত কোষের প্লাজমা ডেজমাটা, এই ছিদ্রগুলোকে আমরা কি বলি, প্লাজমা ডেজমাটা, এই ছিদ্র পথ দিয়ে চলে আসবে আবার মেসোফিল কোষে। মেসোফিল কোষে আসার পরে সেটা পাইরুভিক অ্যাসিড কাইনেজ এই এনজাইমের সহায়তায় একটা এটিপির শক্তি ব্যবহার করে তৈরি করবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফলে চক্রটা আবার ঘুরতে থাকবে। তাহলে দেখো C3 চক্রের তুলনায় এটা তুলনামূলক সহজ এবং কম পরিমাণ লেখা এখানে। তাহলে আমি প্রথম থেকে আরেকবার বলি, তাহলে চক্রটা কোথা থেকে শুরু হয়, মেসোফিল কোষ থেকে। কোন অংশ থেকে শুরু হয়, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড একটা 3 কার্বন বিশিষ্ট যৌগ, যেটা প্রথমে কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয় কার্বক্সিলিস এনজাইমের সহায়তায়। যুক্ত হয়ে কি তৈরি করবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা একটা অস্থায়ী পদার্থ। এটা NADPH এর শক্তি এবং ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়ায় ভেঙে গিয়ে তৈরি করবে 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড, যেটা এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ। এই ম্যালিক অ্যাসিড মেসোফিল কোষের প্লাজমা ডেজমাটা বা ছিদ্রপথ দিয়ে চলে আসবে বান্ডেল শীত কোষে। সেখানে গিয়ে ডিকার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় ভেঙে যাবে, একদিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, আরেক দিক দিয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। যদি এই উদ্ভিদে C3 চক্রও হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড C3 চক্রে ব্যবহার হবে, অথবা পরবর্তী C4 চক্রে এই কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হবে। পাইরুভিক অ্যাসিডটা এখন কি হবে, বান্ডেল শীত কোষ থেকে তার প্লাজমা ডেজমাটা দিয়ে মেসোফিল কোষে চলে আসবে। এখানে এসে পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহায়তা এবং একটা এটিপি শক্তি ব্যবহার করে তৈরি করবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এবং চক্রটা ঘুরতে থাকবে। তাহলে স্যার C4 চক্র যারা যারা বুঝছো তারা একটু ডান দেখো তো, আমি প্রথম থেকে আরেকবার বলি, তোমরা ডান লিখতে লিখতে আমার সাথে আরেকবার পড়ে ফেলো। তাহলে চক্রটা শুরু হয় কোত্থেকে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে। কিভাবে শুরু হয়, পত্ররন্ধ্র দিয়ে একটা কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ দেহে ঢুকবে, সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যুক্ত হবে, কার সহায়তায়, কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায়। যুক্ত হয়ে কি তৈরি করবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা একটা অস্থায়ী পদার্থ। এটা NADPH এর শক্তিকে কাজে লাগাবে এবং ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডের রূপান্তর হবে। এই ম্যালিক অ্যাসিড মেসোফিল কোষের প্লাজমা ডেজমাটা দিয়ে চলে আসবে বান্ডেল শীট বা পরিবহন কোষগুচ্ছে চলে আসবে। সেখানে সে ডিকার্বক্সিলেজ এনজাইমের ক্রিয়ায় ভেঙে যাবে, একদিক দিয়ে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড, আরেক দিক দিয়ে তৈরি করবে পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড আবার বান্ডেল শীট কোষের প্লাজমা ডেজমাটা দিয়ে চলে আসবে মেসোফিল কোষে, সেখানে একটা এটিপি শক্তি ব্যবহার করবে এবং পাইরুভিক অ্যাসিড কাইনেজের সহায়তায় পরিণত হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে। চক্রটা আবার ঘুরতে থাকবে। তাহলে কয়েকটা নাম শুধু তোমাকে মনে রাখা লাগবে, খুব ইজি জিনিস এটা, এবং এটা পরীক্ষায় তুলনামূলক একটু বেশি আসে, যেহেতু এটা একটু ইজি, পোলাপান অ্যান্সার করতে পারে সহজে, এটা একটু বেশি আসে। এবং যেভাবে বললাম, এই যে দেখো 1 থেকে এই যে 280 নাম্বার পেজে 1 নাম্বার পয়েন্ট থেকে 6 নাম্বার পয়েন্ট পর্যন্ত এই কথাগুলোই লেখা আছে। তাহলে তুমি শুধু পিকচারটা পড়ে যাবা পরীক্ষার আগে, বেশি কিছু পড়ার দরকার নেই, আশা করি পারবা। আচ্ছা, অর্পা একটা কোশ্চেন করছো যে C3 চক্রের এনজাইমগুলো মেসোফিল টিস্যুতে থাকে না কেন। সাধারণত C3 চক্রগুলা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট এর সহায়তায় হচ্ছে, কিন্তু এনজাইমগুলো আসে বান্ডেল শীট কোষ থেকে। দেখো এই যে মেসোফিল কোষের ভেতরে C3 হচ্ছে, কিন্তু এই যে প্লাজমা ডেজমাটা দিয়ে সকল এনজাইম মেসোফিল কোষে আসে। সাধারণত C3 চক্রের এনজাইমগুলো মেসোফিল কোষে পাওয়া যায় না, সেগুলো বান্ডেল শীট কোষ থেকে প্লাজমা ডেজমাটা দিয়ে যখন মেসোফিল কোষে আসে তখন হচ্ছে C3 চক্রটা হচ্ছে।
এখানে বাইকার্বনেট এবং আরেকটা যৌগ আছে যে HOPO3, এই দুইটা যৌগের কাজ কি জানতে চাইছো। এগুলো আসলে যে কার্বন ডাইঅক্সাইডটা যখন উদ্ভিদ দেহে ঢোকে তখন এই যে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড বা ফসফেট জাতীয় কিছু যৌগ তৈরি করে। এটা বুঝাইছে যে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকতেছে এবং এটা পানির সাথে বিক্রিয়া করে বাইকার্বনেট তৈরি করতেছে, এবং সেটা কিন্তু দেখা যায় যে ইন এক্সচেঞ্জে বের হয়ে যায় এবং কিছু কিছু আবার ফসফেটের সাথে যৌগ তৈরি করে। তো তোমাদের এই জিনিসটা না মনে রাখতে পারলেও চলবে, কারণ এটা বর্ণনাতেও লেখা নাই। তোমরা ডাইরেক্ট সরাসরি মনে রাখবা যে কার্বন ডাইঅক্সাইডটা বের হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করতেছে সেটা সরাসরি ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। এটা মনে রাখবা যে একটা যেহেতু যৌগ ঢুকতেছে সেটাকে ব্যালেন্স করার জন্য কিছু উপাদান আবার কোষ থেকে বের হয়ে যায়। C4 চক্রে আমরা মূল উপাদান হিসেবে যেটা পাচ্ছি আমরা কার্বন ডাইঅক্সাইড। আসলে এই চক্রটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে উদ্ভিদে ফটো রেসপিরেশন না হয়। ফটো রেসপিরেশন প্রতিহত করার জন্য সাধারণত এই চক্রটা সংগঠিত হয়, যাতে ফটো রেসপিরেশনটা প্রতিরোধ হয়। আশা করি বুঝছো। আচ্ছা, এখন দেখো তাহলে তোমরা এখন 280 নাম্বার পেজের এই 1 নাম্বার পয়েন্ট থেকে পড়া শুরু করবা। 281 নাম্বার পেজের একদম এই 6 নাম্বার পয়েন্ট পর্যন্ত পড়বা। এখানে দেখো একটা কথা লেখা আছে যে উদ্ভিদের 3 প্রকার C4 গতিপথ লক্ষ্য করা গেছে। মানে C4 গতিপথ আবার 3 প্রকার হতে পারে। হ্যাঁ, এটা আমি তোমাকে একটু বলে দিই, এখানে একটু কঠিন ভাষায় লেখা আছে, আমি তোমাকে সহজে বলে দিই। এই যে ডিকার্বক্সিলেজ এনজাইম, এই ডিকার্বক্সিলেজ এনজাইম কিন্তু 3 প্রকার হতে পারে, 3 টাইপস হতে পারে। 3 টাইপস। নাম্বার 1 NADP ম্যালিক এনজাইম। আচ্ছা, আমি এই পাশ থেকে দেখাই দিই, এই পাশে লেখাই আছে। ডিকার্বক্সিলেজ এনজাইম 3 ধরনের হইতে পারে। একটা হচ্ছে NADP ম্যালিক এনজাইম, একটা হচ্ছে NAD ম্যালিক এনজাইম, আর একটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। এই 3 ধরনের ডিকার্বক্সিলেজ এনজাইম পাওয়া যায়। এখন এক এক উদ্ভিদে এক একটা ডিকার্বক্সিলেজ এনজাইম পাওয়া যায়। যেমন দেখো এই যে ভুট্টা, ইক্ষু, সরগম, ক্র্যাব ঘাস, এগুলাতে পাওয়া যায় NADP ম্যালিক এনজাইম। আবার দেখো মিল্লাত, কাউন, চীনা, এই উদ্ভিদে পাওয়া যায় NAD ম্যালিক এনজাইম। এর জন্য যে উদ্ভিদে যে ডিকার্বক্সিলেজ এনজাইমটা পাওয়া যাচ্ছে তার নাম অনুযায়ী C4 গতিপথকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একদম সহজ কথায় মনে রাখো। আচ্ছা, পারি যে তোমাদের C4 চক্র পড়া শেষ এবং C4 চক্রকে 3 প্রকারে ভাগ করা যায়। কেন 3 ভাগে ভাগ করা যায় সেটা আমরা বলে ফেললাম। এখন তোমাদের কিছু আমি কাজ দিব, সেটা হচ্ছে এই যে দেখো 282 নাম্বার পেজে C3 এবং C4 উদ্ভিদের পার্থক্য লেখা আছে, এটা তোমরা পড়বা। এই যে ক্রাঞ্চ অ্যানাটমি আমি পড়াইছিলাম সেটা এখানেও দেওয়া আছে 282 নাম্বার পেজে, একই কথা এখানে বলা আছে, এটা তুমি পড়বা। ক্যালভিন চক্র এবং হ্যাডস্ল্যাক চক্রের পার্থক্য পড়বা। তোমরা গতদিন C3 উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ছিলে, এখানে আবার দেওয়া আছে, এটা পড়বা। এবং C4 চক্রের গুরুত্ব, আসলে এটা C3 উদ্ভিদের বৈশিষ্ট্য হবে না, C4 উদ্ভিদের বৈশিষ্ট্য হবে। এই C4 উদ্ভিদের বৈশিষ্ট্য পড়বা এবং C4 চক্রের গুরুত্ব তোমরা এটা পড়বা। তাহলে এগুলো হচ্ছে তোমাদের HW থাকবে। যদি এখান থেকে কিছু না বুঝো তারপর সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আমাদের আরেকটা প্রক্রিয়া ছিল যে আলোক নিরপেক্ষ পর্যায়ে ক্রাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্রাসোলিসিয়ান অ্যাসিড বিপাক প্রক্রিয়া। আলোক নিরপেক্ষ পর্যায়ে 3টা প্রক্রিয়া ছিল, এর মধ্যে ক্যাম প্রক্রিয়া নামে একটা প্রক্রিয়া ছিল। এটা আমাদের সিলেবাস বহির্ভূত, অল্প কিছু কথা এখানে লেখা আছে, সেটা আমরা নিয়ে একটু কথা বলি। দেখো, ক্রাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম সংক্ষেপে ক্যাম প্রক্রিয়া বলা হয়। এটা কাদের বেলায় পাওয়া যায়? দেখো, ক্রাসোলেসি গোত্রের মানে পাথরকুচি গোত্রের উদ্ভিদে এই প্রক্রিয়াটা সংঘটিত হয়। তাহলে এটা একটু দাগ দিয়ে রাখো, মেইনলি এটা MCQতে আসবে। তাহলে ক্যাম চক্রটা কোন উদ্ভিদের বেলায় পাওয়া যায় বা কোন গোত্রের উদ্ভিদে পাওয়া যায়? পাথরকুচি গোত্রের উদ্ভিদ অথবা ক্রাসোলেসি গোত্রের উদ্ভিদে পাওয়া যায়। এসব উদ্ভিদ উষ্ণ আবহাওয়ায় বেঁচে থাকে। এসব উদ্ভিদে রাতে পত্ররন্ধ্রগুলো খোলা থাকে। ইনফিনিটি স্টার MCQ। এখান থেকে সবচেয়ে কমনলি যেটা MCQতে আসে সেটা হচ্ছে কোন উদ্ভিদের রাতের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে? এই পাথরকুচি গোত্রের উদ্ভিদ অথবা ক্রাসোলেসি গোত্রের উদ্ভিদের। এর কারণে দিনের বেলায় এদের পাতায় জৈব অ্যাসিডের পরিমাণ কমে যায়, যার ফলে পিএইচের মাত্রাও কমে যায়, এবং রাতে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যার ফলে পিএইচের মাত্রা বেড়ে যায়। আমরা যে এই যে কার্বন ডাইঅক্সাইড
উদ্ভিদ দেহে প্রবেশ করলে দেখতেছি বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড তৈরি হচ্ছে, যেমন ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, পাইরুবিক অ্যাসিড, লটস অফ টাইপ অ্যাসিড তৈরি হচ্ছে, গ্লিসারিক অ্যাসিড। সো যেহেতু এই উদ্ভিদের দিনের বেলায় পত্র অন্ধ্রটা বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, জৈব অ্যাসিডের পরিমাণটা কমে যাচ্ছে, পিএইচটাও কমে যাচ্ছে। আর রাতের বেলায় যেহেতু এদের দেহে জৈব অ্যাসিডের পরিমাণ বাড়তেছে, যার ফলে পিএইচের মাত্রাটাও বেড়ে যাচ্ছে। সরি, এখানে উল্টা লেখছে, কথাটা উল্টা লেখছে এখানে। আমরা যদি একটু দেখো, এটা কারেকশন করতে হবে। দেখো, দিনের বেলায় এদের পাতায় জৈব অ্যাসিডের পরিমাণ কমে যায়, অ্যাসিড কমে গেলে তো পিএইচ কি হবে, বাড়বে। কথাটা কিন্তু উল্টা লেখছে। জৈব অ্যাসিডের পরিমাণ কমে যায়, যার ফলে পিএইচের মাত্রা কমে যায়। পিএইচের মাত্রা তো অ্যাসিড কমে গেলে পিএইচ কমবে না, অ্যাসিডের মাত্রা বেশি হলে পিএইচ বাড়বে। তাই এই কথাটা একটু কারেকশন করে নিও। এটা হবে কমে যাবে, এটা হবে বেড়ে যাবে, এটা একটু কারেকশন করে নিও। যেহেতু দিনের বেলায় জৈব অ্যাসিড তৈরি হতে পারছে না, যেহেতু পত্ররন্ধ্র বন্ধ, কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারতেছে না, জৈব অ্যাসিড কম তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, পিএইচটা বেড়ে যাচ্ছে। আর রাতের বেলায় কি হয়, কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, জৈব অ্যাসিড তৈরি হবে, তাহলে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, পিএইচটা কমে যাচ্ছে। তাহলে এই প্রক্রিয়ায় ধাপগুলো C4 বিক্রিয়ার মতোই, মানে ক্যাম্প প্রক্রিয়ায় যে বিক্রিয়াগুলো হয় সেটা অলমোস্ট C4 এর মতো। তাহলে এটা আমাদের আসলে পরীক্ষায় তেমন কিছু আসে না, জাস্ট খালি 2-3টা শব্দ আমাদের মনে রাখতে হবে যে ক্রাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এই প্রক্রিয়াটা কার উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে, ক্রাসোলেসি গোত্রের উদ্ভিদের উপর ভিত্তি করে অথবা পাথরকুচি গোত্রের উপর ভিত্তি করে, যেহেতু এই গোত্রে এই প্রক্রিয়াটা হয়। মোস্ট ইম্পর্টেন্ট তথ্য যেটা, এই উদ্ভিদে রাতের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, যে কারণে দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে, জৈব অ্যাসিডের পরিমাণ কমে যায়, পিএইচ বেড়ে যায়। আর রাতের বেলায় যেহেতু পত্ররন্ধ্র খোলা থাকতেছে, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে, জৈব অ্যাসিড তৈরি করবে, পিএইচ কমে যাবে। আর এদের বিক্রিয়াগুলো কার অনুরূপ, C4 চক্রের অনুরূপ। তাহলে ক্যাম্প প্রক্রিয়া পরীক্ষা আসবেই, আগে যা পড়াইলাম সেগুলো আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু এটা আসার সম্ভাবনা অলমোস্ট 90%, মোর দেন 90%। তো একটু দেখে নাও, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস, আমরা এখন এই টপিকটা পড়াবো। দেখো, এখানে একটা সালোক সংশ্লেষণ বিক্রিয়া লেখা আছে। এই যে 6টা কার্বন ডাইঅক্সাইড 12টা পানির সাথে যখন যুক্ত হয়, শর্করা তৈরি করে এবং 6টা অক্সিজেন নির্গত হয়। এখন এই 6টা অক্সিজেন যে নির্গত হচ্ছে, এটার উৎস কি কার্বন ডাইঅক্সাইড না পানি? এটার উৎস হচ্ছে পানি। এটার উৎস কি পানি। এখন এটার উৎস কেন পানি, এটা ব্যাখ্যা করার জন্য 3জন বিজ্ঞানীর 3টা মতবাদ দেওয়া আছে। যেমন বিজ্ঞানী হিলের একটা মতবাদ দেওয়া আছে, ভ্যান নিলের একটা মতবাদ দেওয়া আছে, রুবেন কামেনের একটা মতবাদ দেওয়া আছে। এখন আমরা এটা পড়াবো, খুব ইজি টপিক, জাস্ট 4-5 মিনিট সময় লাগবে। যেভাবে আমি বলবো ঠিক সেভাবে মনে রাখবা। তাহলে দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন এর উৎস পানি, এটা আমরা এখন পড়াবো। দেখো, এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা নির্গত হচ্ছে, 6 অণু অক্সিজেন নির্গত হয়, এটার উৎস যে পানি, কিভাবে এটা আসলো সেটা আমরা এখন ব্যাখ্যা পড়াবো। এটা ব্যাখ্যা করার জন্য প্রথম যে বিজ্ঞানী প্রথম ব্যাখ্যা তুলে ধরেন, তার নাম হচ্ছে বিজ্ঞানী হিল, রবিন হিল। বিজ্ঞানী রবিন হিল উনি 1937 একটা পরীক্ষা করেন, যার মাধ্যমে তুলে ধরেন যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা নির্গত হয় তার উৎস হচ্ছে পানি। ওনার পরীক্ষাটা কেমন ছিল দেখো, স্বাভাবিক সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ছিল এমন, দেখো আমাদের যে স্বাভাবিক আমাদের বিক্রিয়াটা ছিল সেটা ছিল হচ্ছে এরকম। হ্যাঁ, আমরা এখানে একটা কম লিখছিলাম, 6 হবে। দেখো, আমাদের স্বাভাবিক যে শর্করা উৎপাদনের বিক্রিয়াটা বা সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা ছিল এরকম। এখন বিজ্ঞানী রবিন হিল কি করলেন দেখো, এখানে কার্বন ডাইঅক্সাইড এর পরিবর্তে উনি একটা অজৈব জারক নিলেন। কি নিলেন? অজৈব জারক নিলেন এবং এর সাথে পানির বিক্রিয়া করালেন। তো উনি পরীক্ষা করে দেখলেন যে শর্করা ঠিকই উৎপাদন হলো,
শর্করা ঠিকই উৎপাদন হলো, কিন্তু কোনো অক্সিজেন নির্গত হয় না, কোনো অক্সিজেন নির্গত হলো না। সরি 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 আমরা উল্টা বলতেছি। দেখো, উনি অজৈব জারক নিলেন এবং এর সাথে পানির বিক্রিয়া করালেন। বিক্রিয়া করে উনি দেখালেন যে কোনো শর্করা উৎপাদন হলো না, শর্করা উৎপাদন হলো না, কিন্তু অক্সিজেন নির্গত হলো। তো উনি এ থেকে প্রমাণ করলেন বা এ থেকে উনি মতবাদ তুলে ধরলেন যে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে শর্করার উৎস আর পানি হচ্ছে অক্সিজেনের উৎস। যেহেতু উনি কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে অজৈব জারক নিয়েছিলেন, তাই এই বিক্রিয়ায় কোনো শর্করা উৎপাদন হলো না, কিন্তু যেহেতু পানি ছিল তাই অক্সিজেন ঠিকই নির্গত হয়েছে। তাহলে রবিন হিলের মতবাদটা কি ছিল? যে রবিন হিল কিভাবে প্রমাণ করলেন যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস পানি? কিভাবে প্রমাণ করলেন? উনি কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে একটা অজৈব জারক নিলেন, এর সাথে পানির বিক্রিয়া করালেন। তো পানির বিক্রিয়া করানোর ফলে দেখলেন যেহেতু কার্বন ডাইঅক্সাইড ছিল না, তাই কোনো শর্করা উৎপাদন হয়নি, কিন্তু যেহেতু পানি ছিল, পানি এই অজৈব জারকের সাথে বিক্রিয়া করে অক্সিজেন নির্গত করছে। তাহলে উনি একটা মতবাদ দিলেন যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে শর্করার উৎস, যে কার্বন ডাইঅক্সাইড না থাকলে শর্করা তৈরি হবে না, এবং পানি হচ্ছে নির্গত অক্সিজেনের উৎস। তাহলে পানি যদি না থাকে তাহলে অক্সিজেন সৃষ্টি হবে না। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি? পানি। এটা হচ্ছে রবিন হিলের মতবাদ। আচ্ছা, এবার আসো ভ্যান নিলের মতবাদ। ভ্যান নিল, বিজ্ঞানী ভ্যান নিল, উনি দেখলেন যে রবিন হিল নিয়ে গেছেন কার্বন ডাইঅক্সাইডটা, কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে রবিন হিল অজৈব জারক ব্যবহার করছেন। এখন ভ্যান নিলও চালাক বিজ্ঞানী, উনি কি করলেন? আচ্ছা ঠিক আছে, উনি কার্বন ডাইঅক্সাইড নিছেন, তো উনি পানি নিলেন, পানির পরিবর্তে একটা বস্তু দিলেন, যেমন হাইড্রোজেন সালফাইড দিলেন। তো যখন উনি পানির পরিবর্তে হাইড্রোজেন সালফাইড নিলেন, তখন উনি দেখতে পেলেন যে এই ধরনের বিক্রিয়ায় শর্করা ঠিকই উৎপাদিত হলো, কিন্তু তার পরিবর্তে অক্সিজেনের পরিবর্তে এখানে সালফার নির্গত হলো। তাহলে ভ্যান নিল কিভাবে পরীক্ষাটা করছেন? ভ্যান নিল কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া না করে তার পরিবর্তে একটা হাইড্রোজেন সালফাইড নিলেন। হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাইঅক্সাইডের পরীক্ষা করে উনি দেখলেন যে এই পরীক্ষায় শর্করা ঠিকই উৎপাদিত হইল, যেহেতু কার্বন ডাইঅক্সাইড ছিল। যেহেতু পানি নেওয়া হয় নাই, তার পরিবর্তে অক্সিজেন না নির্গত হয়ে সালফার নির্গত হইল। তো উনি ওনার পরীক্ষা করে মতবাদ ব্যক্ত করলেন যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা নির্গত হয় তার উৎস হচ্ছে পানি, যেহেতু এখানে পানি নেওয়া হয়নি তাই সালফার নির্গত হয়েছে, আর শর্করার উৎসটা কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে ভ্যান নিল কি বললেন? তার মতবাদ অনুযায়ী অক্সিজেনের উৎস হচ্ছে পানি আর শর্করার উৎস কি? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এবার আসো রুবেন কামেনের মতবাদ। রুবেন কামেন দুইজন বিজ্ঞানী। এই রুবেন কামেন দেখলেন যে আগের দুইজন রবিন হিল এবং ভ্যান নিল, একজন কার্বন ডাইঅক্সাইড নিয়ে গেছে, আরেকজন পানির উপর দিয়ে পরীক্ষা চালাইছে। মানে একজন কার্বন ডাইঅক্সাইড না ব্যবহার করে অন্য একটা বস্তু দিয়ে পরীক্ষা করছে, পরের বিজ্ঞানী চালাকি করে পানি ব্যবহার না করে অন্য কিছু দিয়ে পরীক্ষা করছেন। এখন এরা কি করবেন? এরা চিন্তায় পড়ে গেলেন যে এখন আমরা কি করব, কারণ আমাদেরও তো ফেমাস হইতে হবে। তখন ওনারা যেটা করলেন সেটা হচ্ছে অক্সিজেন আইসোটোপ ব্যবহার করলেন। অক্সিজেন 18 আইসোটোপ এটা ব্যবহার করলেন। অক্সিজেন আইসোটোপ ব্যবহার করলেন, যার ফলে কি হলো দেখো, ওনারা পরীক্ষা করে দেখলেন
যে ওনারা দেখলেন যে আগের দুইজন বিজ্ঞানী তো দুইটা নিয়ে গেছে, এখন আমি কি দিয়ে পরীক্ষা করব? তো এই জন্য কী করলেন, অক্সিজেন আইসোটোপ ব্যবহার করলেন, অক্সিজেন 18 আইসোটোপ ব্যবহার করলেন, যেটা পানির মধ্যে ওনারা দিলেন। সেই পানিটাকে ওনারা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করলেন, বিক্রিয়া করে দেখলেন যে শর্করা উৎপাদিত হয়েছে, অক্সিজেনও নির্গত হয়েছে। এখন নির্গত যে অক্সিজেনটা পাওয়া গেছে সেটার অক্সিজেন মূলত আইসোটোপ অক্সিজেন, যেটা তারা পানির মধ্যে দিছিলেন। এখান থেকে তারা প্রমাণ করলেন যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি। আচ্ছা, এখন ওনারা খুব চালাক, ওনারা ভাবলেন যে এটুক পর্যন্ত বলে বসে থাকলে পরবর্তীতে কোনো বিজ্ঞানী আবার উল্টা কিছু আবিষ্কার করে ফেলবেন। তো ওনারা সাথে সাথে কি করলেন, এই আইসোটোপ অক্সিজেন দিয়েই কার্বন ডাইঅক্সাইড একটা তৈরি করলেন আর স্বাভাবিক পানি নিলেন। তখন ওনারা দেখলেন তো ওনারা চিন্তা করলেন যে আমরা একবার আইসোটোপ অক্সিজেন দিয়ে পানির উপর পরীক্ষা চালাইছি, তাহলে পরে যে কোনো বিজ্ঞানী সেটা কার্বন ডাইঅক্সাইডের উপর পরীক্ষা চালাই দিবে। তো ওনারা কি করলেন, সাথে সাথে এই পরীক্ষাটাও করে ফেললেন। তাহলে অক্সিজেন 18 আইসোটোপ তারা নিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলেন এবং এই কার্বন ডাইঅক্সাইডের সাথে স্বাভাবিক পানির বিক্রিয়া করালেন। বিক্রিয়া করে দেখলেন যে শর্করাটা উৎপাদিত হয়েছে, এখানে যে অক্সিজেনটা আছে সেটা মূলত এই আইসোটোপ অক্সিজেন, যেটা কার্বন ডাইঅক্সাইডে ছিল। তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এই শর্করার উৎস, আর নির্গত যে অক্সিজেনটা হয়েছে সেটা স্বাভাবিক অক্সিজেন, সেখানে কোনো আইসোটোপ অক্সিজেন না, তার মানে এটা স্বাভাবিক পানি থেকে আসছে। আর এই পানিরও উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার মানে পরবর্তীতে আর কেউ যাতে মতবাদ না দিতে পারে, এই জন্য ওনারা দুইটা পথ তৈরি করে বন্ধ করে দিলেন সব কিছু। তাহলে দেখো আমাদের এই কোশ্চেনটা যেটা পরীক্ষায় আসবে, শুধু এইভাবে না, তিনভাবে পরীক্ষা কোশ্চেনটা আসতে পারে। যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নির্গত অক্সিজেন উৎস পানি ব্যাখ্যা করো, তাহলে তোমরা এই তিন বিজ্ঞানীর কথা লিখবা। কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৃষ্ট শর্করার উৎস কার্বন ডাইঅক্সাইড ব্যাখ্যা করো, এভাবেও আসতে পারে। কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৃষ্ট বা নির্গত পানির উৎস কার্বন ডাইঅক্সাইড ব্যাখ্যা করো। তিনভাবেই কোশ্চেনটা আসতে পারে। যদি পানি বলে তাহলে তিনটা ব্যবহার করবা, যে অক্সিজেনের উৎস পানি, তিনটাই ব্যাখ্যা করবা। যদি বলে শর্করার উৎস কার্বন ডাইঅক্সাইড, তিনটাই ব্যাখ্যা করবা। যদি বলে নির্গত পানির উৎস কার্বন ডাইঅক্সাইড, তাহলে কেবলমাত্র রুবেন কামেন তুলে ধরবা, রুবেন কামেনের কথাটা তুলে ধরবা, বাকিগুলা বলে কোনো লাভ নাই। তাই কি পড়াইছি, তাহলে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন উৎস, এই টপিকটা আমরা পড়াইছি। এখন তুমি এখান থেকে রিডিং দিবা সব কিছু। 284 284 নাম্বার পেজে এই যে হিল বিক্রিয়া, ভ্যান নিল বিক্রিয়া, রুবেন কামেন বিক্রিয়া, একদম এতটুক পর্যন্ত তুমি রিডিং দিবা, দেখবা এর সব কিছু তোমাকে পড়ায় দেওয়া হয়েছে। তোমার কিছু পড়া থাকবে, সালোক সংশ্লেষণের প্রভাবকগুলো তুমি পড়বা, বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবকগুলো তুমি পড়বা। যদি এখান থেকে কিছু না বুঝো, নেক্সট দিন আমি এখান থেকে কোশ্চেন নিব, সেগুলো আমরা কথা বলবো সেগুলো নিয়ে। আমি নেক্সট দিন শুরু করব হচ্ছে লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধতা ফ্যাক্টর থেকে আমরা নেক্সট দিন শুরু করব। তাহলে আমাদের